মহান আল্লাহ তিনি ন্যায়পরায়ণ, দুঃখীদের জন্য তার অসীম মায়া, আর অনিষ্টকারীদের জন্য আছে তার সীমাহীন রোধ। তিনি নির্মম অত্যাচারী নমরুদকেও শেষ করেছিলেন, আর জলে ডুবিয়ে মেরেছিলেন ফেরাউনকে। সাইমন নামের অসভ্য বদমাশটাও তার যথার্থ পেল। পরদিন সকালবেলা আমার কাছে কিছু না বলেই সাইমন বাসা থেকে বের হয়ে গেল। আমার ফোনও দিয়ে গেল না আমার কাছে। আমি বুঝতে পারছি আপু এখন দেখা করতে আসবে, তার সাথে মেসেজে কথা বলে নেবে সাইমন। আপু বুঝতে পারবে না কিছুই, ভাববে আমিই কথা বলছি, কিন্তু ঠিক করে রাখা জায়গায় এসে দেখবে সাইমন। তারপর আর আপুর কিছুই করার থাকবে না, সাইমনের শিকার হবে সে। আমি কেবল ডানা ভাঙা পাখির মতো ছটফট করছিলাম। কিচেনে হাঁড়ি বসাতে যায়নি আজ। শাশুড়ি আজ কেন জানি একটু বেলা করে রুম থেকে বের হলেন, তারপর আমার দিকে কবার আর চোখে তাকালেন। আমার খুব ইচ্ছে করছিল শাশুড়ি মার কাছে সব কিছু খুলে বলতে, তবুও কেন জানি বলতে পারছিলাম না, শুধু ছটফট করছিলাম। একবার ভাবলাম শাশুড়ি মার ফোন নিয়ে আপুকে ফোন দেব, কিন্তু শাশুড়ি মা যদি প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে তোমার ফোন কোথায়, আমি মিথ্যা বলবো আমার ফোন ব্যালেন্স নেই। শাশুড়ি মা তখন আমার ঘরের সামনে চেয়ারের উপর বসে আছে, রোদ পোহাচ্ছে, আমাকে দেখেও কিছু বলছে না। বিষয়টা স্বাভাবিক মনে হচ্ছে না। আমি এখনও কেন রান্নাঘরে যাইনি তা এতক্ষণে জিজ্ঞেস করা উচিত ছিল, কিন্তু তিনি জিজ্ঞেস করছেন না কিছুই। আমি ভয়ে ভয়ে মার কাছে গেলাম, গিয়ে বললাম, মা আপনার মোবাইলটা একটু দেবেন। শাশুড়িমা জিজ্ঞেস করলেন, কেন? তার কণ্ঠ কেমন যেন লাগলো, বোঝা গেল আমার উপর তিনি ক্রুদ্ধ। আমার খুব ভয় লাগছে, এর আগে কখনো তিনি এমন করেননি। আমি ভয় মাখা গলায় বললাম, মা বাড়িতে একটু ফোন করতাম, আমার ফোনে ব্যালেন্স নাই, তাই তো আপনার কাছে আসলাম। শাশুড়ি মা আমার দিকে মুখ বেজার করে তাকালো। কি হলো কিছুই বুঝতে পারছি না। তার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার খারাপ লাগছে। তাছাড়া আপুর কথা খুব মনে পড়ছে। জানি না সে এতক্ষণে ভয়ঙ্কর বিপদে পড়ে গেল কিনা। এবার মন চাচ্ছে শাশুড়ি মার কাছে বলেই দেই তার পাপী ছেলের সব কৃত আলাপ, কিন্তু কি এক অজানা ভয়ে যেন বলতেও পারছিলাম না। শাশুড়ি আমায় কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, একেবারে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। আমি আরেকবার অনুনয়ের গলায় বললাম, মা একটু দিবেন আপনার মোবাইলটা। শাশুড়ি মা এবার উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে ধমকের গলায় বলল, কবে থেকে এমন ভয়ঙ্কর মিথ্যে বলা শিখেছ? হ্যাঁ? আমি কিছুই বুঝতে পারছি না কী সব বলছে শাশুড়ি মা। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা আবার বলল, ফোন দিয়ে তুমি কাকে ফোন করবে, সত্যি করে বলো। আমার সব কিছু জড়িয়ে আসছে, চোখে সব কিছু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আমার বারবার মনে হচ্ছে শাশুড়ি মা কি আমায় অন্য কিছু সন্দেহ করছে, ভাবছে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবো। কিন্তু এমন সন্দেহ তো তার করার কথা না। কোনো ছেলের সাথে যদি কথাই বলবো, তাহলে শাশুড়ির ফোন দিয়ে কেন কথা বলতে যাব? নিজের ফোন দিয়েই তো করব। এটা শাশুড়ির ভালো বোঝার কথা। আমার চুপ করে থাকতে দেখে শাশুড়ি মা এবার চোখ লাল করলো, তারপর বলল, অনেক নাটক হয়েছে, অনেক। এই বাড়িটা একটা নাটক বাড়ি হয়ে গেছে। এই নাটক আমি বন্ধ করব আজ, একেবারে চিরতরে বন্ধ করে দেব। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। এ যেন এর আগে দেখা শাশুড়ি মা না, এ যেন অন্য এক রৌদ্রমূর্তি ধারণ করা নতুন শাশুড়ি মা, যার আগে মনে হচ্ছে আমি আজ পুড়ে যাব। এরপর শাশুড়ি আমায় বললেন, এখানে দাঁড়াও। আমি অবশ্য এক পায়ে নগ্ন হয়ে দাঁড়াতে বলবো না, বলছে শাশুড়ি মা। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়ি মা আবার বলল,
ফোন দিয়ে তুমি কাকে ফোন করবে? সত্যি করে বলো। আমার সব কিছু জড়িয়ে আসছে, চোখে সব কিছু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আমার বারবার মনে হচ্ছে শাশুড়ি মা কি আমায় অন্য কিছু সন্দেহ করছে, ভাবছে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবো। কিন্তু এমন সন্দেহ তো তার করার কথা না। কোনো ছেলের সাথে যদি কথাই বলবো, তাহলে শাশুড়ির ফোন দিয়ে কেন কথা বলতে যাব? নিজের ফোন দিয়েই তো করব। এটা শাশুড়ির ভালো বোঝার কথা। আমার চুপ করে থাকতে দেখে শাশুড়ি মা এবার চোখ লাল করলো। তারপর বলল, অনেক নাটক হয়েছে, অনেক। এই বাড়িটা একটা নাটক বাড়ি হয়ে গেছে। এই নাটক আমি বন্ধ করব আজ, একেবারে চিরতরে বন্ধ করে দেব। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। এ যেন এর আগে দেখা শাশুড়ি মা না, এ যেন অন্য এক রৌদ্রমূর্তি ধারণ করা নতুন শাশুড়ি মা, যার আগে মনে হচ্ছে আমি আজ পুড়ে যাব। এরপর শাশুড়ি আমায় বললেন, এখানে দাঁড়াও। আমি অবশ্য এক পায়ে নগ্ন হয়ে দাঁড়াতে বলবো না। এইটা মনে রাখতে হবে মা। এটা মনে রাখতে পারলে তোমারে কোনো শয়তান পুরুষ কাবু করতে পারবে না। মনে রাখতে না পারলে তোমার সাথে যা ইচ্ছে তাই করবে, দাসীবাদীর চেয়েও খারাপ আচরণ করবে। আমি চুপ হয়ে থাকি, কথা বলার সাহস পাই না। কিন্তু এটা কিছুতেই বুঝে আসে না যে শাশুড়ি মা এসব জানলো কী করে। এরপর শাশুড়ি মা নিজে থেকেই বলল, আমি কিন্তু তোমার বিষয়ে পরদিনই বিষয়টা খেয়াল করেছি। তোমার মুখ দেখেই আন্দাজ করে ফেলেছি গত রাতে তোমার উপর একটা ঝড় বয়ে গেছে। এরপর তোমায় নিয়ে যখন ছাদে গেলাম, তখন খেয়াল করলাম তোমার শরীরের দিকে বাতাস এসে তোমার শাড়িটা উড়িয়ে নিচ্ছিল। আর তুমি একটু পর পর জোর করে শাড়িটা দিয়ে পিঠের কাছে পেটের এক পাশে কি একটা ঢাকছিলে। তারপর আমি খুব গভীরভাবে খেয়াল করে দেখলাম তোমার পেটে পিঠে লাল লাল কিছু, আবার জায়গায় জায়গায় ফোলাও। তখনই আমার মনে সন্দেহ লাগলো। আর এই সন্দেহ থেকেই পরদিন রাতের বেলা সাইমন যখন ফিরলো আর তোমরা ঘরে গিয়ে দরজা আটকে দিলে, তখন আমি দাঁড়িয়ে ছিলাম তোমাদের দরজার কাছে, সব শুনছিলাম ওখানে দাঁড়িয়ে। সব কিছু শোনার পর নিজেকে ধিক্কার দিলাম, থুতু ছিটিয়ে দিলাম নিজের শরীরের উপর নিজেকেই নিজে বলছিলাম, কি এক অসভ্য জানোয়ার জন্ম দিলি তুই, ছি ছি ছি। তারপর তুমি যখন চিৎকার দিয়ে উঠলে আর অর্ধ চিৎকার দিয়েই থেমে গেলে, তখন ইচ্ছে করছিল দরজাটা ভেঙে ভেতরে ঢুকে ওই কুত্তার বাচ্চাকে নিজের হাতেই খুন করি। কিন্তু আমি আরও কিছুর জন্য অপেক্ষা করছিলাম। তারপর ওর মুখ থেকে সব কথা শুনতে পেলাম। তোমায় বোকা বানিয়ে ও তোমার বোনের ক্ষতি করতে চাইছে এবং সকালবেলা ওই উদ্দেশ্যেই যাত্রাও করলো। আমি ওই যাত্রায় সে সফল হবে না, আমি সফল হতে দেব না তাকে। আমি তখনও চুপ করে আছি। আমার সারা শরীর ঘামে ভিজে চুপসে গেছে একেবারে। আর ঠিক তখনই শাশুড়ি মার ফোন বাজলো। কেউ কল করেছে। শাশুড়ি মা ফোন রিসিভ করে বললেন, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলল, আমি ওসি সুহাইল রহমান। আপনার দেওয়া ইনফরমেশন অনুযায়ী আমি স্টাফ নিয়ে পরিত্যক্ত ভবনটাতে গিয়েছিলাম এবং হাতে নাতে আসামিকে ধরেছি। আর একটু দেরি করে গেলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত। আমি গিয়ে দেখি ছেলেটা ওই মেয়েটাকে ধরে টানা হেঁচড়া করছে, অর্থাৎ জোর জবরদস্তি করতেছে। শাশুড়ি মা বললেন, আরেকটা ব্যাপার আছে। এই ছেলে আমার নিজের জন্মগত সন্তান। তার সম্পর্কে আমার আরও অভিযোগ আছে। সবচেয়ে বড় অভিযোগ হলো সে আমার পুত্রবধূ অর্থাৎ তার স্ত্রীর উপর অমানসিকভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আমি নিজে থানায় আসব, আমি নিজে এসবের সাক্ষী। ওসির সাথে ফোনে করার পর শাশুড়ি মা আমার একটা হাত ধরে টেনে তার কাছে নিল। তারপর মিনতি করে বলল, মারে, আমার পোড়া কপাল,
আমার ঘর থেকে এই ইবলিশ জন্ম নিয়েছে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমায় মাফ করে দাও মা। আমি এর আগে আমার ছেলের চরিত্র সম্পর্কে কিছুই জানতাম না। শাশুড়ি মা কাঁদছে। আমি মাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, হাও মাও করে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি মাকে বললাম, মা, আপনি সত্যি সত্যি একজন মহান মানুষ, মহৎ মা। শাশুড়ি মা কান্না ভেজা গলায় তখন আমায় বললেন, আমি তোমাকে নিজের ছেলে দেখে বিয়ে দেব, কিন্তু তোমার প্রতি আমার একটা আদেশ থাকবে, স্বামীর অন্যায়কে কখনোই বরদাস্ত করবে না। মান সম্মান চলে যাবে এই ভয়ে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। শাশুড়ি মার হাত ধরে আমি কাঁদলাম, অনেক কাঁদলাম। জ্বলে চোখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি কোনো দিন স্বামীর অন্যায়কে প্রশ্রয় দেব না, কখনোই না। শাশুড়ি মা আমায় তার বুকের সাথে মিশিয়ে নিল এবার। তারপর আমার কপালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী মা আমার। সমাপ্ত। সবাই গল্পটি শুনবেন, দেন আমাদের পাশে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।